আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, আমি প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় শিক্ষা, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় থেকে ব্যবস্থাপনার নীতি। এখান থেকে দুইটা ছোট প্রশ্ন পড়ানো হবে বা পড়াবো। ব্যবস্থাপনা কি পেশা ব্যাখ্যা করো, বা ব্যবস্থাপনা পেশা কিনা, ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় থেকে পরিকল্পনার ধারণা, পরিকল্পনার বৈশিষ্ট্য। তাহলে এখানে ব্যবস্থাপনার নীতি দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন দুইটা পড়াবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা পেশা কিনা। ব্যবস্থাপনা পেশা কিনা তা জানার আগে আমাদের প্রথম জানতে হবে পেশা জিনিসটা কি। পেশা বলতে আমরা কি বুঝি? ব্যবস্থাপনা পেশা কিনা তা আলোচনার পূর্বে জানা প্রয়োজন পেশা কি। পেশা বলতে মূলত এমন একটি অর্থনৈতিক কর্মকাণ্ডকে বোঝায় যা সম্পাদনের পূর্বে উক্ত বিষয়ের উপর পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। তাহলে পেশা বলতে আমরা মূলত বুঝি যেখানে কি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন হবে উক্ত বিষয়ের উপরে, সেই বিষয়ের তার কি পেশাগত জ্ঞান থাকতে হবে, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে বা থাকতে হবে। তাহলে যেই বিষয়টাকে পেশা হিসেবে নেওয়া হবে সেই বিষয়ে তার কি জ্ঞান থাকতে হবে, প্রতিষ্ঠান থেকে কোনো সার্টিফিকেট বা সনদ থাকতে হবে, সেটা বৃত্তিমূলক হতে পারে অথবা কারিগরি হতে পারে। সেই ক্ষেত্রে বৃত্তিমূলক থাকলে জ্ঞান থাকতে হবে সেই বিষয়ে, আর যদি সেই বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে থাকে বা প্রশিক্ষণ প্রাপ্ত থাকে তাহলে সেই প্রশিক্ষণ প্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সনদ বা সার্টিফিকেট থাকতে হবে। কার্যটিকে অর্থনৈতিকভাবে ব্যবহারের পূর্বে এটি প্রতিনিধিত্বমূলক সংঘ বা সনদ প্রদানকারী সংস্থা প্রতিষ্ঠা করা হয় এবং সম পেশায় নিয়োজিত ব্যক্তিদের দ্বারা গঠিত সংঘের সদস্য হতে হয়। এবং সম পেশায় নিয়োজিত যে ব্যক্তি আছে তারা কি সেই ব্যক্তিদের দ্বারা গঠিত সংঘের কি হইতে হবে? সদস্য হতে হবে। উক্ত সংঘের অনুমোদিত সার্টিফিকেট গ্রহণ করে কার্য পরিচালনা করতে হবে এবং সেই সংঘের সার্টিফিকেট কি করতে হবে? গ্রহণ করতে হবে এবং গ্রহণ করে সে তার কি করতে পারবে? সেই কার্য পরিচালনা করতে পারবে। এখন কথা হচ্ছে ব্যবস্থাপনা পেশা কিনা। তাহলে আমরা যদি সেটার সাথে মিলাই যে পেশা বলতে আমরা যা বুঝি বা যা বোঝানো হয়েছে সেই পেশার সাথে যদি ব্যবস্থাপনার যে কর্মকাণ্ড তাহলে যদি মিলে যায় তাহলে আমরা কি এটাকে পেশা বলতে পারবো। উপরোক্ত আলোচনা হতে নিশ্চিত করে বলা যায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকলেই কেবল কোনো অর্থনৈতিক কাজকে পেশা বলা যায়। যেমন 1 নাম্বার, কোনো বিষয়ে বিশেষ জ্ঞান বা প্রশিক্ষণ গ্রহণ। পেশার মাধ্যমে অন্যকে সেবামূলক পরামর্শ বা উপদেশ প্রদান। বিশেষজ্ঞ পেশাদারীদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা। উক্ত পেশাদারী সংঘ হতে বাধ্যতামূলকভাবে সার্টিফিকেট সংগ্রহ ও সদস্যভুক্ত হওয়া। সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে সদস্যগণের আর্থিক কাজে নিজেকে নিয়োজিত করা এবং সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করা। নিয়মিতভাবে সংঘকে ফি বা চাঁদা প্রদান করা। এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে যদি সেটাকে আমরা কি পেশা বলে থাকি বা পেশা বলি। এখন কথা হচ্ছে এখানে যেমন প্রথম পয়েন্টে বলা হয়েছে কোনো বিষয়ে বিশেষ জ্ঞান বা প্রশিক্ষণ গ্রহণ। তাহলে ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ জ্ঞান, অবশ্যই বিশেষ জ্ঞান থাকতে হয় এবং সেই ব্যবস্থাপনা বা দক্ষ ব্যবস্থাপক হতে চাইলে তাকে অবশ্যই কি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পেশার মাধ্যমে অন্যকে সেবামূলক পরামর্শ, কারণ হচ্ছে এটা হচ্ছে কি সেবামূলক একটি কি পেশা।
এবং উপদেশ প্রদান। ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে যেমন সেবা দেওয়া যায়, ঠিক একইভাবে কি উপদেশও প্রদান করা যায়। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? তাহলে আমরা ব্যবস্থাপনাকে কি পেশা বলতে পারি। বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ব্যবস্থাপনা পেশা বলা যায় কিনা তা বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি বা বলতে পারি, বিশেষজ্ঞদের দিয়ে কোনো বৃত্তিমূলক সংঘ বা সংস্থা প্রতিষ্ঠা করা না হলেও রপ্তানি বাণিজ্য সম্পাদনের জন্য ব্যবসায়ীদের সর্বোচ্চ সংঘের সার্টিফিকেট গ্রহণ করতে হয়। বিশেষজ্ঞদের দিয়ে কোনো বৃত্তিমূলক সংঘ বা সংস্থা প্রতিষ্ঠা করা না হলেও, বৃত্তিমূলক সংঘ বা সংস্থা প্রতিষ্ঠা করা হয় নাই, কিন্তু রপ্তানি বাণিজ্য সম্পাদনের জন্য ব্যবসায়ীদের সর্বোচ্চ সংঘের সার্টিফিকেট অবশ্যই তাকে কী করতে হবে? গ্রহণ করতে হবে। ব্যবসা পরিচালনার পূর্বে সার্টিফিকেট অত্যাবশ্যকীয় না হলেও উন্নত পর্যায়ে দক্ষতার সাথে ব্যবসা পরিচালনার জন্য সরকারের অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্যবসায় সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এখানে বলছে যে ব্যবসা পরিচালনার পূর্বে যদিও কি সার্টিফিকেটটা কি অত্যাবশ্যকীয় নয়, কিন্তু দক্ষতার সাথে সে যে ব্যবসা পরিচালনার জন্য তাকে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বিশেষত প্রত্যক্ষ সেবামূলক ব্যবসা প্রথমে পেশাদারি শিক্ষা গ্রহণ করতে হয় এবং পরে পেশাদারি সংঘের সার্টিফিকেট নিয়ে আয় ভিত্তিতে নিজেকে নিয়োজিত করতে হয়। এখন উদাহরণ যদি আমরা বলি তাহলে যেমন কি ডাক্তার, শিক্ষক, উকিল, তাদেরকে অবশ্যই প্রথম কি করতে হয়? পেশাদারি শিক্ষা গ্রহণ করতে হয়, পরে হচ্ছে কি সার্টিফিকেট গ্রহণ করে তাকে কি করতে হয়? নিজেকে সে আয়ের জন্য তাকে নিয়োজিত করতে হয়। ঠিক আছে, উপরোক্ত আলোচনার উপর ভিত্তি করে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে চিহ্নিত করতে পারি। এটা হচ্ছে কি ব্যবস্থাপনা একটা স্বতন্ত্র পেশা, এমসিকিউর জন্য মনে রাখবা। তাছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের মাধ্যমে জ্ঞান আহরণ, সংগঠনের মাধ্যমে প্রাপ্ত সার্টিফিকেট দ্বারা সেবা প্রদানের মাধ্যমে এবং বাস্তবসম্মত সেবা হিসেবে স্বীকৃতি লাভ করেছে ব্যবস্থাপনা। সেই জন্য ব্যবস্থাপনা যেহেতু কি স্বতন্ত্র একটা পেশা, সেই জন্য ব্যবস্থাপনাকে কি পেশা বলা যেতে পারে। ব্যবস্থাপনাকে কি বলা যেতে পারে? পেশা বলা যেতে পারে। ঠিক আছে, দ্বিতীয় যে প্রশ্ন সেটা ছিল ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান? ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান? তাহলে আমাদের প্রথম জানতে হবে কলা জিনিসটা কি এবং বিজ্ঞান কি। তাহলে আমরা দেখি ব্যবস্থাপনা কলা বলতে আমরা কি বুঝি। ব্যবস্থাপনার কলা বলতে আমরা বুঝি কোনো প্রক্রিয়া বা পদ্ধতি, প্রয়োগ, কৌশলকে কলা বলা হয়। কোনো প্রক্রিয়া বা পদ্ধতি প্রয়োগের যে কৌশল, সেই কৌশলকে কি বলা হয়? কলা বলা হয়। ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছে বিজ্ঞান। ব্যবস্থাপনা বিজ্ঞান হলো ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো সত্য সম্পর্কে জানা এবং বাস্তবে সেটা প্রয়োগ করা, সেটাকে কি বলা হয়? বিজ্ঞান বলা হয়। বিজ্ঞান হলো কোনো ব্যাপক পরীক্ষা, বিজ্ঞান বলতে হচ্ছে সেটা কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা কি করতে হবে? সেটা প্রমাণ করতে হবে, সততা যাচাই করতে হবে। সেই কথাই এখানে বলা হয়েছে যে বিজ্ঞান হলো ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো সত্য সম্পর্কে জানা এবং বাস্তবে সেটা কি করা? প্রয়োগ করা। তাছাড়া আরও কিছু সংজ্ঞা আছে। ব্যবস্থাপনা কলা হিসাবে আখ্যায়িত করেছেন টেরি এবং ফ্রাঙ্কলিন। সে বলেছে ব্যক্তির সৃজনশীল ক্ষমতা ও দক্ষতাই হলো ব্যবস্থাপনার কলা। কলা হচ্ছে কি সৃজনশীল, তার যে ক্ষমতা সেটা এবং তার যে দক্ষতা ও অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার কলা। আর বিজ্ঞান সম্পর্কে বলেছেন কন্ট্রোস এবং উইস্ট্রেস বলেছেন বিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক উপায়ে নিয়মতান্ত্রিকভাবে কৌশল প্রয়োগ করা। ঠিক আছে, তাহলে কলা বলতে আমরা কি বুঝি? কলা বলতে আমরা বুঝি একটি সুনির্দিষ্ট প্রয়োগ কৌশল, মুখস্থ করতে হবে। কলা বলতে আমরা মূলত বুঝি একটি সুনির্দিষ্ট প্রয়োগ কৌশল। 2 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট, বানানটা ভুল আছে, ঠিক করে নেবা। সুনির্দিষ্ট রীতিনীতির মাধ্যমে এইরূপ কৌশল প্রয়োগ করা হয়ে থাকে। কলাটা হচ্ছে সুনির্দিষ্ট যে রীতিনীতি বা নিয়ম নীতি আছে এর মাধ্যমে কি করা হয়? কৌশল প্রয়োগ করা হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে
কলা বলতে আমরা বুঝি ব্যক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে এরূপ কৌশল সম্পর্কযুক্ত, মানে ব্যক্তিগতভাবে কি তার দক্ষতা এবং অভিজ্ঞতা কি করতে হবে, কাজে লাগাইতে হবে, সেটা কৌশলের মাধ্যমে সে তার কি করবে, কার্য সম্পাদন করবে। এই হচ্ছে কলা। আর বিজ্ঞান বলতে আমরা বুঝি সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। 2 নম্বর হচ্ছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষ জ্ঞানের প্রয়োগ করা হয়ে থাকে। বিজ্ঞান হচ্ছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষ জ্ঞানের প্রয়োগ করা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে বিজ্ঞানের প্রয়োগ বাস্তবসম্মত ও সত্যনিষ্ঠ। বিজ্ঞান হচ্ছে কি বাস্তব নিয়ে কি বাস্তবতার সাথে মিল থাকতে হবে, বাস্তব নিয়ে কথা বলে এবং সেটা কি সত্য এবং যেটা কি প্রমাণ করতে হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিজ্ঞানের যে বিষয় সেগুলো প্রমাণ করার এর মাধ্যমে গ্রহণযোগ্য হয়ে থাকে। আর বিজ্ঞানটা হচ্ছে কি অবশ্যই সেটা কি প্রমাণ করতে হবে, প্রমাণ করার মাধ্যমে সেটা কি গ্রহণযোগ্যতা অর্জন করে। ঠিক আছে, ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান সেই বিষয়ে আলোচনা করতে যে আমরা এটা বলতে পারি ব্যবস্থাপনার একটা বিশেষ কৌশল। ব্যবস্থাপনার কৌশলগুলো সঠিকভাবে প্রয়োগ করা গেলে লক্ষ্য অর্জন করা সম্ভব। ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে না হলেও গবেষণার মাধ্যমে ব্যবস্থাপনার নীতিমালা, নিরীক্ষা পদ্ধতি ও তথ্যসমূহ উদ্ভাবন ও বাস্তবায়িত হয়। বর্তমানে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া অনেক ক্ষেত্রে বিজ্ঞানসম্মত, যেখানে ব্যবস্থাপনা অনেকটাই কম্পিউটারাইজড ও আধুনিক তথ্য নির্ভর। ব্যবস্থাপনা প্রক্রিয়া বাস্তবসম্মত ও সর্বগ্রহণযোগ্য। ব্যবস্থাপনা এককভাবে কলা বা বিজ্ঞান বলা না গেলেও এর মাধ্যমে কলা এবং বিজ্ঞানের ব্যাপক বৈশিষ্ট্য বিদ্যমান। তবে ব্যবস্থাপনাকে কি আলাদাভাবে কলা বা বিজ্ঞান কোনো কিছু বলা যাবে না গেলেও কিন্তু তাদের কি ব্যাপক বৈশিষ্ট্য এখানে তাদের মধ্যে কি আছে, বিদ্যমান আছে, মানে দুইটাই আছে। ব্যবস্থাপনার মধ্যে কলাটাও বিদ্যমান আছে এবং ব্যবস্থাপনার মধ্যে কি বিজ্ঞানটাও এখানে কি আছে, বিদ্যমান আছে, এই কথা এখানে বলা হয়েছে। তাই ব্যবস্থাপনা বিশারদগণ একে কলা ও বিজ্ঞান মিশ্রণ বলে আখ্যায়িত করেছেন। তাহলে ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান, সেটা কি আমরা বলতে গেলে আমরা কি বলবো, যে ব্যবস্থাপনা কলা এবং বিজ্ঞান উভয়ই। ব্যবস্থাপনা কলা এবং বিজ্ঞান কি উভয়ই, কারণ হচ্ছে এটাকে কি আলাদা করা যায় না, কারণ হচ্ছে এটার দুইটার মিশ্রণই কি একসাথে কি ব্যবস্থাপনা। এর জন্য ব্যবস্থাপনাকে কলা এবং বিজ্ঞান বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান, তাহলে প্রথম কি করতে হবে, কলা এবং পরে হচ্ছে বিজ্ঞান, এই দুইটার কি করতে হবে, সংজ্ঞা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে দুইটার বৈশিষ্ট্য কি করতে হবে, আলাদাভাবে লিখতে হবে বিস্তারিত পরীক্ষায় আসলে। ঠিক আছে, তাহলে কলা বলতে কি বলা হয়েছে এখানে, ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান, কলা। তাহলে প্রথম হচ্ছে কলার সংজ্ঞা বলছিলাম, কলা বলতে কি বোঝায়, কোনো প্রক্রিয়া বা পদ্ধতির প্রয়োগ কৌশলকে কলা বলা হয়। কোনো প্রক্রিয়া বা পদ্ধতির যে প্রয়োগ কৌশল সেটাকে কি বলা হয়, কলা বলা হয়। আর বিজ্ঞান বলতে কি বোঝানো হয়েছে, বিজ্ঞান হলো ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো সত্য সম্পর্কে জানা এবং বাস্তবে সেটা প্রয়োগ করা। বিজ্ঞান হলো ব্যাপক কোনো তথ্য, সেটা কি ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো সত্যতা সম্পর্কে জানা এবং কি বাস্তবে সেটা প্রয়োগ করা। তারপর বিভিন্ন লেখক বিভিন্নভাবে কি করছে সেটাকে সংজ্ঞায়িত করেছে, সেটা তোমরা মুখস্থ করবা। আর হচ্ছে ওই যে বিজ্ঞান বলতে কি বোঝায়, কলা বলতে কি বোঝায়, এটুকু অবশ্যই মুখস্থ করতে হবে, বাকিটুকু না পড়লেও এটুকু পড়তে হবে, যেটা আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। ঠিক আছে, বিজ্ঞান বলতে কি বোঝায়, এটা এই যে এখানে 4টা পয়েন্ট আছে সেটা মুখস্থ করবা। তারপর হচ্ছে কলা বলতে কি বোঝায়, এখানে 3টা পয়েন্ট আছে, সেই 3টা পয়েন্ট তোমরা কি করবা, এখান থেকে মুখস্থ করবা। আর এই অধ্যায় থেকে মোটামুটি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে বা জানা দরকার সেগুলো আমি তোমাদের কি পড়াইছি। এখন তোমাদের নিজ দায়িত্বে তোমাদের কাজ হচ্ছে সেগুলো কি করা, বাসায় বসে বসে মুখস্থ করা। এই অধ্যায়ের পিছনে এমসিকিউ আছে, এমসিকিউগুলো মুখস্থ করা। অধ্যায়ের ভিতরে এমসিকিউ আছে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, একটা প্রশ্ন অনেকভাবে পরীক্ষায় আসে, সেগুলো তোমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে যে প্রশ্নটা কিভাবে আসলে কিভাবে আনসার করতে হয়। আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, যেটা হচ্ছে তুমি যতই ভালো বইয়ের থেকে পড়া মুখস্থ বলতে পারো না কেন, তোমার প্রথম যে কাজ সেটা হচ্ছে তোমাকে সৃজনশীলের যে উদ্দীপকের তোমার প্রশ্নের উত্তরটা জানতে হবে, ধরতে হবে। তুমি যদি সেই উত্তরটা সঠিক না লিখতে পারো
তাহলে তুমি কি যত প্রশ্ন ভালো পারো না কেন তুমি সম্পূর্ণ বই মুখস্থ করলে কোনো কাজে আসবে না। সেই জন্য তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি যত বেশি সৃজনশীল প্রশ্ন উদ্দীপক নিজে পড়ে পড়ে উত্তর বের করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, নিজে লিখতে পারবা, তত বেশি কিন্তু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। এটার কিন্তু কোনো বিকল্প নাই। আমি তোমাদের প্রশ্নগুলো মুখস্থ করাইতেছি, কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু আমি লেখাইতে পারতেছি না। দেশের এই পরিস্থিতির কারণে কলেজ বন্ধ, আমরা শুধু প্রশ্নগুলো পড়াইতেছি। এখন নিজ দায়িত্বে যে যত বেশি ভালো সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা, যত বেশি উদ্দীপক বাসায় প্র্যাকটিস করবা, পড়বা, লেখবা, তোমরা তত ভালো রেজাল্ট করতে পারবে। এই কাজটা তোমাদের নিজ দায়িত্বে করতে হবে, তোমার নিজের স্বার্থে, তোমার ভবিষ্যৎ ভালো করার স্বার্থে, তোমার ভালো রেজাল্ট করার স্বার্থে, তোমার ভবিষ্যৎ সুন্দর করার স্বার্থে। এটা তোমাদের কি করতে হবে? তোমরা এখন যথেষ্ট বড় হয়েছে, তোমরা বুঝো, তোমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে। আমি আবার নতুন অধ্যায় চলে যাব আজকে। নতুন অধ্যায় থেকে একটু প্রশ্ন পড়াইবো যেহেতু সময় আছে। নতুন অধ্যায় হচ্ছে আজকে তৃতীয় যে তোমাদের অধ্যায় সেটা হচ্ছে পরিকল্পনা অধ্যায়। অনেক আগে তোমাদের এই অধ্যায়টা পড়ানো হয়েছে, আবার রিভিশন অধ্যায় চলে আসছি। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। আর এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং মোটামুটি কয়েকটা প্রশ্ন আছে যেটা কি তোমাদের অবশ্যই পড়তে হবে। অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে পরিকল্পনা, প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা পড়াবে সেটা হচ্ছে পরিকল্পনার ধারণা। পরিকল্পনা আমরা জানি প্ল্যানিং, ঠিক আছে? পরিকল্পনা বলতে আমরা কি বুঝি বা বলতে কি বোঝায়? পরিকল্পনা বলতে আমরা বুঝি বর্তমানে বসে ভবিষ্যৎ চিন্তা করা। কারণ হচ্ছে পরিকল্পনা কখনো হচ্ছে অতীত বা বর্তমান নিয়ে করা সম্ভব না। পরিকল্পনা অবশ্যই ভবিষ্যৎ নিয়ে কি করতে হয়? চিন্তা করতে হয়। তাহলে অগ্রিম কোনো কিছু চিন্তা করাই হচ্ছে কি? পরিকল্পনা। অগ্রিম কোনো কিছু বা আগাম কোনো সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে কি? ভবিষ্যতে কি করতে হবে সেই সিদ্ধান্ত কি করতে হবে? বর্তমানে বসে নিতে হবে। এটাই হচ্ছে পরিকল্পনা। তাহলে আমরা দেখি পরিকল্পনাটা কি। পরি অর্থ হচ্ছে বিশেষ। পরি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর কল্পনা অর্থ হচ্ছে চিন্তা বা ধারণা। পরি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর কল্পনা অর্থ হচ্ছে কি? ধারণা বা চিন্তা। সুতরাং কোনো কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে গৃহীত বিশেষ চিন্তা দ্বারাই হলো পরিকল্পনা। আমি আবার বলতেছি, তোমরা প্রয়োজনে এটা অবশ্যই লিখে রাখবা, ঠিক আছে? তোমাদের খাতায় লিখে নিবা। শব্দের পরিকল্পনা আমাদের মনে হয়েছিল যে পরিকল্পনা হচ্ছে কি একটা ওয়ার্ড, কিন্তু পরবর্তীতে যখন এটাকে আলাদা করা হয় দেখা গেছে কি এটা দুইটা কি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, এবং যে অর্থটা দিয়ে কি সংজ্ঞা লেখা যায়। পরি আর হচ্ছে কল্পনা। তাহলে পরি শব্দের অর্থ কি? বিশেষ। কল্পনা অর্থ কি? চিন্তা বা ধারণা। কল্পনা আমরা যখন করি তখন আমরা কি কোনো বিষয়ে আমরা কি করি? চিন্তা করি, কোনো ধারণা করি। এটাই বলা হয়েছে কল্পনা অর্থ ধারণা বা চিন্তা। সুতরাং কোনো কাজ করার পূর্বে সেই বিষয়ে গৃহীত বিশেষ যে চিন্তাধারা বা ধারণা সেটাকে বলা হয় কি? পরিকল্পনা বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা সংজ্ঞা, যেই সংজ্ঞাটা আমি তোমাদের মুখস্থ করাইছি অনেকবার, এবং খুব সহজ একটা সংজ্ঞা, এটা তোমরা অবশ্যই মুখস্থ করবা। সেটা হচ্ছে কোনো কাজ কখন, কিভাবে, কার দ্বারা সম্পাদন করতে হবে তার আগাম বা অগ্রিম সিদ্ধান্তকে পরিকল্পনা বলা হয়। কোনো কাজ কখন, কিভাবে, কার দ্বারা সম্পাদন করতে হবে তার আগাম সিদ্ধান্তকে পরিকল্পনা বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পরিকল্পনা। এটার বিভিন্ন লেখকের সংজ্ঞা আছে, তোমরা মুখস্থ করবা। পরিকল্পনা এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যে ধারণাটা পাই সেটা হচ্ছে পরিকল্পনা ব্যবস্থাপনার প্রাথমিক কার্য প্রক্রিয়া। পরিকল্পনা ভবিষ্যৎ পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে।
ভবিষ্যৎ কার্য সম্পাদনের বিকল্প পদ্ধতিসমূহ প্রবর্তন করে, সর্বোত্তম বিকল্প নির্ধারণের মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা করে ইত্যাদি। পরিশেষে বলা যায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সঠিক, নির্ভুল ও নিশ্চিত করার জন্য কার্যপদ্ধতি ও সময় পূর্ব থেকে নির্ধারণ হওয়া উচিত। তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সঠিক, নির্ভুল এবং নিশ্চিত হওয়ার জন্য কাজের যে পদ্ধতি ও সময় সেটা কি করতে হবে? পূর্ব থেকে নির্ধারণ করতে হবে। পূর্ব নির্ধারিত কার্য প্রক্রিয়া ও সূচি পরিকল্পনা নামে অবহিত। পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে কিভাবে কাজ করতে হবে তা ঠিক করে নেওয়া হয়। এই হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো, নিজের টেক কেয়ার করো, নিজের যত্ন নেও এবং পরিবারের সদস্য যারা আছে তাদেরও যত্ন নেও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।